কেন আমেরিকা এখনও সরাসরি ইরানে পূর্ণমাত্রার স্থলযুদ্ধে নামতে দ্বিধা করে? এর একটি গুরুত্বপূর্ণ সূত্র লুকিয়ে আছে 2002 সালের এক চমকপ্রদ সামরিক পরীক্ষায়। 2002 সালে পেন্টাগন প্রায় $250 মিলিয়ন খরচ করে মিলেনিয়াম চ্যালেঞ্জ 2002 নামে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক গেমগুলোর একটি আয়োজন করেছিল। উদ্দেশ্য ছিল মধ্যপ্রাচ্যের মতো অঞ্চলে যদি যুক্তরাষ্ট্রের আধুনিক নৌবাহিনী কোনো শক্ত প্রতিপক্ষের মুখোমুখি হয় তাহলে যুদ্ধের ফল কি হতে পারে সেটা পর্যালোচনা করা। কিন্তু সিমুলেশনের ফল দেখে মার্কিন সামরিক পরিকল্পনাকারীরা রীতিমতো চমকে ওঠেন। কারণ রেড টিম নামে শত্রুপক্ষ, যাকে অনেক বিশ্লেষক ইরানের মতো কৌশল ব্যবহারকারী বাহিনী বলে মনে করেন, তারা ছোট ছোট স্পিডবোট, মিসাইল এবং অপ্রচলিত কৌশল ব্যবহার করে মার্কিন নৌবহরের উপর আকস্মিক আক্রমণ চালায়। যদিও এটা ছিল একদমই একটা ওয়ার গেম, কিন্তু এর ফলাফল কি ছিল? সিমুলেশনের প্রথম ধাপেই 16টি মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংস বা অকার্যকর হয়ে যায়, আর প্রায় 20,000 সৈন্য যুদ্ধের বাইরে চলে যায় বা হতাহত হিসেবে গণ্য হয়। এই ঘটনার পর থেকেই আধুনিক যুদ্ধে এসিমেট্রিক ওয়ারফেয়ার অর্থাৎ দুর্বল শক্তির অপ্রচলিত কৌশল নিয়ে নতুন করে ভাবতে শুরু করে আমেরিকা। আর আজ 2026 সালের বাস্তব যুদ্ধের দিকে তাকালে অনেক বিশ্লেষকেরই মনে পড়ে সেই 2002 সালের ওয়ার গেমের কথা। কারণ সীমিত সামরিক শক্তি থাকা সত্ত্বেও ইরান এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত শক্তির বিরুদ্ধে বিভিন্ন ড্রোন, মিসাইল এবং ঠিক একই অপ্রচলিত কৌশল ব্যবহার করে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। এই সংঘাতেই যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহত হন ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আলী খামেনি। এরপর ইরানের ধর্মীয় পরিষদ নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে তার ছেলে মুজতবা খামেনিকে। নতুন এই নেতার অধীনে ইরান কতটা আক্রমণাত্মক হতে পারে তার 5টি অজানা দিক জানতে স্ক্রিনে ভেসে ওঠা ভিডিওতে বা ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করুন। আর আপনার কি মনে হয়, যদি এই যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হয় বা যুক্তরাষ্ট্র সরাসরি স্থলযুদ্ধে নেমে পড়ে, তাহলে কি 2002 সালের সেই ওয়ার গেমের ভবিষ্যৎবাণী বাস্তব হয়ে উঠতে পারে? কমেন্টে জানান।